সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আশা করি আগের যে তিনটে পার্ট যেটা আছে নিট প্রিভিয়াস কোশ্চেনের যে আমরা যে সিরিজটা চালাচ্ছি, তো আগের তিনটে পার্ট তোমরা দেখেছো। তো আজকে আমরা ডিসকাস করব পার্ট 4 নিয়ে। আজকে আমাদের ডিসকাস থাকবে হচ্ছে পার্ট 4। আজকে ডিসকাস থাকবে হচ্ছে পার্ট 4 ডিসকাস থাকবে। তো প্রথমেই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো। আর যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো আর শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক নেক্সট নেক্সট পার্টিটা। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এরকম যে এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাক্স ইএসটি রেফার টু ফার্স্ট অপশন সার্টেন ইম্পর্টেন্ট এক্সপ্রেসড জিনস all genes that are expressed as RNA, all genes that are expressed as proteins, all genes whether expressed or unexpressed। তো এরকম হয়। তো ফার্স্টে সাপোজ হচ্ছে ডিএনএ থাকলে, এটা কোনো একটা ডিএনএ মলিকুল আছে, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুল। ডিএনএ যে পার্টগুলো যেখান থেকে আমাদের আয়নি উৎপন্ন হয়, মেনলি হচ্ছে আমাদের এম আয়ন উৎপন্ন হয়, এই সমস্ত পার্টগুলোকে বলা হয় হচ্ছে জিন। তো কোন একটা জিন থেকে প্রথমে উৎপন্ন করলো এম আর এন এ। এই যে প্রসেসটা যেটা আছে ডিএনএ থেকে এম আয়ন উৎপন্ন করলো, এর নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে। পরবর্তীকালে এম আয়নের থেকে প্রোটিন উৎপন্ন হয়, এই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। তো এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তো বলেছে, তো আমরা যে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ যেটা আছে সেখানে হচ্ছে আমরা দুভাবে ট্যাগ করতে পারি। একটা হচ্ছে গোটা জিন, আমরা গোটা ডিএনএটাকে আমরা ট্যাগ করতে পারি, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের এমআইএন উৎপন্ন করছে সেগুলোকে ট্যাগ করবো, যেগুলো এমআইএন উৎপন্ন করছে না সেগুলোকে ট্যাগ করবো। আরেকটা উৎপন্ন করতে পারি যে যেগুলো শুধুমাত্র এমআইএন উৎপন্ন করছে কেবল সেই ট্যাগ করা। এখানে হচ্ছে বলছে যে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ মানে যেগুলো এক্সপ্রেস করছে, অর্থাৎ যে সমস্ত জিন থেকে আমাদের এম আয়ন উৎপন্ন হচ্ছে তাদেরকে শুধুমাত্র ট্যাগ করা। তো অপশন যে 26-এর যে অপশন যে বি যেটা আছে, যে অল জিনস দ্যাট আর এক্সপ্রেসড অ্যাজ আরএনএ, সেগুলোকে করা হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ হচ্ছে অ্যান্সার। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে 27, বলেছে unequivocal proof that DNA is the genetic material was first proposed by। তো বুঝতে লাগবে আনইকুইভোকাল প্রুফ কথা অর্থ কি। আনইকুইভোকাল কথা অর্থ হচ্ছে এটা যে মানে এটাই হচ্ছে একদম সত্য, মানে এরপরে আর কোনো হচ্ছে সন্দেহ থাকলো না যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো এরকম কার পরীক্ষা দ্বারা এটা প্রমাণিত হয় যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, এরপর আর কোনো সন্দেহ না থাকে। তো অপশন তো আমরা জানা আছে যে হার্সে চিজের যে পরীক্ষা যেটা আছে, আলফ্রেড হার্সে এন্ড হচ্ছে মার্থা চিজ যেটা আছে, ওই হার্সে চিজের পরীক্ষা যে আছে, যারা 1952 খ্রিস্টাব্দে পরীক্ষাটা করেছিল, এবং ওরা করেছিল হচ্ছে ব্যাকটেরিওফাজের ওপর পরীক্ষা করেছিল। ব্যাকটেরিওফাজ হচ্ছে সেই সমস্ত ভাইরাস যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সেগুলোকে বলা থেকে হচ্ছে ব্যাকটেরিওফাজ। 1952 খ্রিস্টাব্দে পরীক্ষাটার মাধ্যমে ওরা একদম মানে এটা আনইকুইভোকাল ভাবে একদম প্রমাণ করে দিল যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে হবে হচ্ছে 27-এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এরকম 28 নম্বর কোশ্চেন। হ্যাঁ, বলেছে কি বলেছে, upon exposure to UV radiation, DNA stained with ethidium bromide will show bright orange color, bright red color, bright blue color, bright yellow color। এখানে কি হয়, প্রথম হচ্ছে কোন একটা ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে প্রথমত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে সেটাকে হচ্ছে ডিএনএটাকে অনেকগুলো খন্ডে 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 ভাগ করা হয়। ঠিক আছে। খন্ডে খন্ডে ভাগ করার পর সেই ডিএনএটাকে যেটা আছে সেটাকে হচ্ছে আমাদের সেপারেট করতে লাগবে। তো সেপারেট করার জন্য ইউজ করা হয় হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করা হয়। তো জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করা হয় সেপারেটকে ডিএনএ। যে সাপোজ ডিএনএ হচ্ছে যেহেতু ফসফেট গ্রুপ থাকে ওর মধ্যে, তাই ওটা হচ্ছে একটা নেগেটিভ মলিকুল। নেগেটিভ মলিকুল থাকার জন্য ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ যে ইলেকট্রন যেটা আছে, অর্থাৎ আমাদের যে অ্যানোড যে আছে তার প্রতি সেটা হচ্ছে অ্যাট্রাক্টেড হয়। তো নেগেটিভ থেকে সেটা পজিটিভ দিকে হচ্ছে অ্যাট্রাক্টেড হয়ে গেল, তাই তো। এবার এই যে ডিএনএ যে সেপারেট হয়ে গেল, ডিএনএ কে কোনো সময় আমরা খালি চোখে দেখতে পাবো না। ডিএনএ কে দেখার জন্য ইথিলিয়াম ব্রোমাইড দ্বারা ওকে স্টেনিং করা হয়, এবং ইথিলিয়াম ব্রোমাইড দ্বারা স্টেনিং করার পর সেটা হচ্ছে ব্রাইট অরেঞ্জ কালার দেয়, এবং ব্রাইট অরেঞ্জ কালার দিলে তবে সেটা হচ্ছে আমরা দেখতে পারি। তো অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্রাইট অরেঞ্জ কালার। ঠিক আছে। তাহলে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এবার আসবে হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের 29 তো, হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে 29। 29 বলেছে, in gene gun method used to introduce alien DNA into the host cell, microparticles of dash metal are used।
মানে জিন গান কি, জিন গান হচ্ছে এরকম যে গানের কাজ হচ্ছে কি, গান মানে হচ্ছে বন্দুক। ওরা যেহেতু হচ্ছে গুলি ছোড়ে, সেরকম হচ্ছে সাপোজ কোন একটা সেল আছে, ওই সেলের মধ্যে আমরা একটা বাইরের ডিএনএ যেটা আছে সেটাকে হচ্ছে এরকম মানে খুব জোরে সেটার মধ্যে সেলটার মধ্যে প্রবেশ করিয়ে দিব। এটাকে বলা হয় থাকে জিন গান। ওই জিন গানের জন্য কি হয়, ওই যে মেটাল যেটা আছে সেটাকে হচ্ছে কি ওর মধ্যে হচ্ছে টাংস্টেন এবং গোল্ড, এই দুটো মিলিয়ে হচ্ছে ইউজ করা হয়ে থাকে জিন গান টেকনিকের জন্য। অপশন ডি হবে অ্যান্সার, টাংস্টেন এবং গোল্ড হচ্ছে এগুলো ইউজ করা হয়। সিলভার ইউজ করা হয় না, জিঙ্ক ইউজ করা হয় না, কপারও ইউজ করা হয় না। তাহলে 29-এর অ্যান্সার হচ্ছে অপশন বি। দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে 30 বলছে এরকম, ডিউরিং দ্য পিউরিফিকেশন প্রসেস ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এডিশন অফ চিল ইথানল প্রেসিপিটেট আউট। তো জানা আছে যে যখন হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আছে সেখানে হচ্ছে আমাদের ডিএনএ যেটা আছে সেটা যখন হচ্ছে আমাদের পিউরিফাই করতে লাগে তখন হচ্ছে সেখানে চিল ইথানল ইউজ করা হয়। তো বলছে কি করা হয়, আমাদের পৃথক করা হয়, পলিসাকারাইড পৃথক করা হচ্ছে না, আরএনএ পৃথক করা হচ্ছে না, হিস্টোন পৃথক করা হচ্ছে না, ডিএনএ যেটা আছে জেনেটিক ম্যাটেরিয়াল, ওই ডিএনএটাকে হচ্ছে আমাদের পৃথক করা হয় চিল ইথানলের মাধ্যমে। ঠিক আছে, তো একদম সোজা কোশ্চেন, এটা 30 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন 31, 31 বলেছে এরকম যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট, ডেট্রি ফোর্স পারফর্ম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। অবশ্যই ডেট্রি ফোর্স যেগুলো আছে, ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে কি কোন একটা বড় জিনিসকে ভেঙে সেটা ছোট ছোট উৎপন্ন করে দাও। যেমন আর্তম যেটা আছে সেটা হচ্ছে একটা ডেট্রি ফোর্স। তো আর্তম করে দিচ্ছে কোন একটা বড় একটা অর্গানিক কোন একটা ম্যাটার আছে সেটাকে ভেঙে ছোট ছোট জিনিস উৎপন্ন করে দিচ্ছে। তো এটা হচ্ছে আর্তমের কাছে ডেট্রি ফোর্স পারফর্ম ফ্র্যাগমেন্টেশন। এটা হচ্ছে ঠিক কথা বলেছে। সেকেন্ডে বলেছে দ্য হিউমাস ইজ ফার্দার ডিগ্রেডেড বাই সাম মাইক্রোবস ডিউরিং মিনারেলাইজেশন। তো যখন হচ্ছে মিনারেলাইজেশন যখন হচ্ছে, ওই মিনারেলাইজেশন সময় কি হয় যে হিউমাস যেটা আছে পুনরায় ভেঙে যায় বিভিন্ন মাইক্রোব দ্বারা। নর্মালি হিউমাস সহজে ভাঙে না, কিন্তু যখন হচ্ছে আমাদের এই মিনারেলাইজেশন যখন হচ্ছে তখন হিউম্যান হচ্ছে কিছু কিছু মাইক্রোব যেগুলো আছে ওটাকে ভাঙে, আর হিউমাস খুব হচ্ছে ধীরে ধীরে ভাঙে। তো বিটা অপশন ঠিক বলেছে। ওয়াটার সলিউবল ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট গো ডাউন ইনটু দ্য সয়েল এন্ড গেট প্রেসিপিটেট বাই এ হচ্ছে প্রসেস কল লিচিং। অবশ্যই যে লিচিং প্রসেসের মাধ্যমে কি হয় যে ওয়াটার সলিউবল যে সমস্ত আমাদের নিউট্রিয়েন্ট ইনঅর্গানিক যে সমস্ত নিউট্রিয়েন্ট যেটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখতে সেটা হচ্ছে অর্গানিক না। ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে সয়েলের নিচে চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে মাটির নিচে হচ্ছে মানে পতিত হচ্ছে, প্রেসিপিট হচ্ছে। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের লিচিং। তো অপশন সিটা সেটা একদম ঠিক কথা বলেছে। দেন অপশন ডি কি বলেছে, ডেট্রাইটাস ফুড চেইন বিগিনস উইথ লিভিং অর্গানিজম। না, ডেট্রাইটাস ফুড চেইন যেটা আছে কোনো সময় সেটা লিভিং অর্গানিজম থেকে সেটা কোনো সময় শুরু হয় না, সেটা অলওয়েজ শুরু হয় হচ্ছে কোনো একটা ডেড অর্গানিজম থেকে শুরু হয়। তাহলে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। অপশন ই যেটা বলছে, আর্থওয়ার্ম ব্রেক ডাউন ডেট্রাইটাস ইনটু স্মলার পার্টিকেল বাই এ প্রসেস কল ক্যাটাবলিজম। না, এই প্রসেসটাকে বলা হয় থেকে ফ্র্যাগমেন্টেশন। আর্থম যেটা বললাম, এই যে অপশন এ যেটা বলছে ডেট্রি ফোর্স পারফর্ম ফ্র্যাগমেন্টেশন। আর্থম যেটা আছে সেটা করে কি যে আমাদের ডেট্রাইটাস যেটা আছে সেটাকে নানা রকম স্মল পার্টিকেলে ভেঙে দিচ্ছে। এই প্রসেসের নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ক্যাটাবলিজম তো হবে না, অপশন ই তো ভুল। তাহলে অপশন এ ঠিক, অপশন বি ঠিক, অপশন এ ঠিক, অপশন বি ঠিক, অপশন সি ঠিক। তাহলে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এ বি সি অনলি। 31 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে 32 বলেছে এরকম যে ইন দ্য ইকুয়েশন জিপিপি মাইনাস আর ইজ ইকুয়াল টু এনপিপি। তো আমাদের ফুল ফর্ম গুলা বুঝতে লাগবে। জিপিপি মানে হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন ইজ কল্ড হচ্ছে আমাদের জিপিপি, আর এনপিপি মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন। গ্রস প্রাইমারি প্রোডাকশন আর হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন, এটা হচ্ছে জিপিপি। গ্রস প্রাইমারি প্রোডাকশন মানে কি যতটা ও সবটা যতটা উৎপন্ন করলো, সাপোজ হচ্ছে 100 উৎপন্ন করলো, সেখান থেকে পেলো হচ্ছে 40। তাহলে আর যেটা আছে সেটা হচ্ছে কি ওই যে রেসপিরেশন যেটা রেসপিরেশন যেটা সেটা হচ্ছে খরচা হয়ে যাবে। তাহলে রেসপিরেশন লস হচ্ছে এটা। তো গ্রস প্রাইমারি প্রোডাকশন থেকে যদি হচ্ছে আমরা রেসপিরেটরি লস যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন, অর্থাৎ যতটা হচ্ছে আমাদের পড়ে থাকলো। তো জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন, এনপিপি হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন, আর ইস হেয়ার হচ্ছে রেসপিরেটরি লস। অপশন এ রিপ্রোডাক্টিভ অ্যালোকেশন হবে না, অপশন বি ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, এটাও অ্যান্সার হবে না, অপশন সি যেটা আছে রেসপিরেটরি কোশ্চেন, এটাও অ্যান্সার হবে না। তাহলে অপশন ডি হবে অ্যান্সার, রেসপিরেটরি লস। 32 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেন নেক্সট কোশ্চেন 33 বলেছে দ্য হিস্টোরিক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি দ্য আর্থ সামিট was held in Rio de Janeiro in the year।
তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলেছে। বলছে যে আমাদের বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে হচ্ছে সংরক্ষণ করার জন্য আর্থ সামিট বলে হচ্ছে একটা কবে হেল্ড হয়েছিল রিও ডি জেনেরো, যেটা হচ্ছে আমাদের ব্রাজিলে আছে। তো সেটা অ্যান্সারটা হবে হচ্ছে 1992, 1992। তো এখানে দুটো জিনিস খুব ভুল হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সামিট, আরেকটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ল্ড সামিট, আর একটা আসবে হচ্ছে আর্থ সামিট। তো আর্থ সামিট যেটা আছে সেটা হয় হচ্ছে 1992, আর ওয়ার্ল্ড সামিট যেটা আছে সেটা হয় হচ্ছে 2002-তে। আর 2002-তে হয়েছিল হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সামিট হয়েছিল। তো মনে রাখার উপায় কি, যেহেতু আমাদের আগে আসে, আর্থ সামিটে যেহেতু আগে আসে, তাই ইটা আগে হয়েছে 1992। তার 10 বছর পরে এর পরে যেহেতু ডাব্লু অনেক পরের দিকে আসে, তাই ডাব্লু যেহেতু পরে আছে, তাই তার 10 বছর পরে মানে 2002 সালে আমাদের ওয়ার্ল্ড সামিট হয়েছিল। তাই অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। দেন হচ্ছে 34 নম্বর কোশ্চেন বলেছে, অ্যামং দ্য ইভিল কোয়াড্রেট which one is considered the most important cause for driving extension of the species? তো আমরা জানি যে বায়োডাইভার্সিটির ক্রমশ লস হচ্ছে। বায়োডাইভার্সিটি লসের ফলে কি হচ্ছে, কোন একটা স্পিসিস যেটা আছে সেটা হচ্ছে এক্সটিনশন হয়ে যাচ্ছে। তো কোন একটা স্পিসিস যেটা আছে তার এক্সটিনশন হওয়ার জন্য, অর্থাৎ তার বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য চারটা কারণ মেনলি দায়ী। এই চারটা কারণকে বলা হয়ে থাকে হচ্ছে ইভিল কোয়াড্রেট বলা হয়ে থাকে। ওই চারটার মধ্যে কি কো এক্সটেনশন একটা কারণ, হ্যাবিটাট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন একটা কারণ, ওভার হচ্ছে এক্সপ্লোরেশন ফর ইকোনমিক গেইন এটা একটা কারণ, এবং এলিয়েন স্পিসিস ইনভেশন মানে ওই যে পার্টিকুলার মানে যে স্পিসিসটা যেটা আছে সেটা যেখানে ছিল সেখানে হচ্ছে বাইরের থেকে অন্য কোনো একটা স্পিসিস প্রবেশ করে গেল। এই স্পিসিসটা বলা থেকে এলিয়েন স্পিসিস। ফলে কি হয় যে এর যে মানে খাদ্যের অভাব ঘটে এবং এদের মধ্যে এদের কম্পিটিশন সৃষ্টি হবে। ফলে এই যে স্পিসিসটা যেটা আছে সেটা হচ্ছে মানে বিলুপ্ত হয়ে যাবে। তো এই চারটা মেনলি কারণ আছে যেটাকে বলা থাকে ইভিল কোয়াড্রেট বলা হয়ে থাকে। তো এর মধ্যে বলেছে যে কোনটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ যে ফর ড্রাইভিং এক্সটেনশন অফ দ্য স্পিসিস। এই অ্যান্সার হচ্ছে হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন। এবং দ্য ফোর, এই হ্যাবিটেট লস মানে হচ্ছে বাসস্থান যে মানে মানে হারিয়ে যাচ্ছে, এবং ফ্র্যাগমেন্টেশন যেটা আছে, ফ্র্যাগমেন্টেশন মানে কি, সাপোজ এটা হচ্ছে আমাদের গোটা ফরেস্ট, এখানে হচ্ছে কোন একটা পার্টিকুলার অর্গানিজম থাকলো। তো এখানে হচ্ছে কিছু একটা অংশ কেটে নেওয়া হলো, এখানে কিছু একটা অংশ কেটে নেওয়া হলো ফরেস্টের, এখানে কিছু একটা কেটে নেওয়া হলো। ফলে অসংখ্য হচ্ছে ভাগে এগুলো ভাগ হয়ে গেল। এটাকে বলে থাকে হচ্ছে ফ্রেগমেন্টেশন। মানে ওর যে বাসস্থান যে হারিয়ে যাচ্ছে এবং এর ফলে হচ্ছে ফ্রেগমেন্টেশন যে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কোন একটা অর্গানিজমের এক্সটেনশন হওয়ার হচ্ছে মেইন কারণ। তো 34 অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্রেগমেন্টেশন। ঠিক আছে। দেন পরের কোশ্চেন 35। 55 বলেছে এরকম যে the thickness of ozone in a column of air in the atmosphere is measured by কি, কিলোবেস, ডপসন ইউনিট, ডেকামিটার নাকি ডেসিবেল? এটা একদম সহজ একটা কোশ্চেন। বলেছে যে ওজোন লেয়ারের যে থিকনেস সেটা হচ্ছে কি ইউনিটে মাপা হয়। একদম সোজা কোশ্চেন, অ্যান্সারটা হচ্ছে ডপসন ইউনিট। মনে করবো হচ্ছে যে ডপসন ইউনিট যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ওজোন লেয়ারের থিকনেস মাপতে সাহায্য করে। মাথায় রাখো যে আমাদের 1 ডপসন ইউনিট মানে হচ্ছে 0.01 মিলিমিটার থিকনেস অফ ওজন। মানে ওজন যে আছে সেটা যদি থিকনেস 0.01 মিলিমিটার হয়, 0.01 মিলিমিটার, তো সেটা হচ্ছে 1 ডপসন ইউনিট। নর্মালি যেটা আছে ওজন যে থিকনেস যেটা সেটা হচ্ছে 220 ডপসন ইউনিট হওয়া উচিত। যদি ওজনের যে থিকনেস যেটা সেটা 220 ডপসন ইউনিটের যেটা কম হয়ে যায়, তখন আমাদের ওজনের মধ্যে তাহলে আমাদের কি ইউভি রে যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ওজোন রে যেটাকে বাঁচাচ্ছিল, তার ইউভি রে হচ্ছে আমাদের আর্থের মধ্যে প্রবেশ করে যায়। তো এটাকে বলা থাকে হচ্ছে ওজোন হোল ফর্মেশন করে থাকে। এছাড়া মাথায় রাখতে লাগবে যে আমাদের ওজোন যেটা আছে সেটা হচ্ছে দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের গুড ওজোন হয়, আর একটা হয় হচ্ছে ব্যাড ওজোন। গুড ওজোন ব্যাড ওজোন কি, যেটা হচ্ছে আমাদের আর্থের উপর প্রথমে থাকলে হচ্ছে কি এখানে লেয়ার থেকে লেয়ার থাকলো, এই লেয়ারটা হচ্ছে টপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ার লেভেলে যে ওজনটা থাকে সেটা হচ্ছে আমাদের গুড ওজন, কারণ সেই ওজনটা যেটা আছে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার লেভেলে, সেটা করে কি যে আমাদের ইউভি রশ্মিকে সেটা হচ্ছে প্রতিরোধ করে। কিন্তু ট্রপোস্ফিয়ার লেভেলে যদি হচ্ছে ওজন চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের পক্ষে ক্ষতিকর। তো সেই ওজনটাকে বলা থাকে যে ব্যান্ড ওজন। তো এটাই হচ্ছে মেন কথা। তাহলে অ্যান্সার কি হবে, যে ডপসন যেটা আছে তার মাধ্যমে যে অ্যাটমসফিয়ারে যে ওজন থাকে তার থিকনেসটাকে মাপা হয়ে থাকে। তো একদম সোজা একটা কোশ্চেন, 55 হয়ে গেল। দেন 36। 36 বলেছে এরকম যে গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেল অ্যাজ অ্যাসারশন এন্ড অ্যানাদার ইজ লেভেল অ্যাজ হচ্ছে রিজন। তো প্রথমত অ্যাসারশন কি বলছে, ইন জিমনোস্পার্ম দ্য পোলেন গ্রেন আর রিলিজ ফ্রম মাইক্রোস্পোরেঞ্জিয়াম এন্ড কেট আউট বাই এয়ার ক্যান। একদম ঠিক বলেছে। যে জিমনোস্পার্ম যেটা আছে, অর্থাৎ জিমনোস্পার্মের ক্ষেত্রে কি হয়, যে পোলেন গ্রেন যেটা আছে, পোলেন গ্রেন মানে কি, পোলেন গ্রেন হচ্ছে একটা মেল গ্যামেটোফাইট হচ্ছে পোলেন গ্রেন। সেটা হচ্ছে কি মাইক্রোস্পোরেঞ্জিয়াম থেকে সেটা হচ্ছে রিলিজ হয় এবং এয়ার কারেন্টের মাধ্যমে সেটা হচ্ছে
মানে বই আসে। তো অ্যাসারশন তো একদম ঠিক বলেছে। তো 36 পরে কি বলেছে, রিজন যেটা বলেছে যে এয়ার কারেন্ট ক্যারি দ্য পোলেন গ্রেইন টু দ্য মাউথ অফ দ্য আর্কিগোনিয়া, এটা ঠিক বলেছে যে এয়ার কারেন্ট যেটা আছে সেটাকে পোলেন গিয়ে মাউথ অফ দ্য আর্কিগোনিয়ার মধ্যে সেটাকে নিয়ে আসবে। হোয়ার দ্য মেল গ্যামেটা ডিসচার্জ, অবশ্যই কারণ পোলেন গ্রেইন হচ্ছে মেল গ্যামেটোফাইট, সেখান থেকে হচ্ছে আমাদের মেল গ্যামেটগুলো সেটা সব ডিসচার্জ হচ্ছে। অ্যান্ড পোলেন টিউব ইজ নট ফর্ম, না পোলেন টিউব তো ফর্ম করবে, কারণ এখান থেকে পোলেন টিউব যাবে, সেটা গিয়ে তো সেটা ফিমেল গ্যামেটের কাছে সেটা নিয়ে যাবে। এখন যদি পোলেন টিউব যদি নাই ফর্ম করে, তাহলে মেল গ্যামেট যে ডিসচার্জ হলো এই আর্কিগোনিয়ামের যে মুখে, তো সেটা তো যেতেই পাবে না। তো এটা তো অপশনটা তো ভুল বলেছে, পোলেন টিউব ইজ নট ফর্ম, পোলেন টিউব ইজ ফর্ম হবে অ্যান্সার। তাহলে এটা তো ভুল বলেছে, তাহলে অ্যাসারশন ঠিক কিন্তু রিজন ভুল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, assertion is true but the reason is false. তো 36 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন 37, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে এরকম 37, given below are the two statement, one is labeled as assertion and another is labeled as a reason. প্রথমত assertion কি বলছে, assertion বলছে a flower is defined as a modified shoot wherein a shoot apical meristem changes to floral meristem। একদম ঠিক কথা বলেছে, যে আমাদের সাপোজ এটা হচ্ছে একটা শুট, এবার ফ্লাওয়ার যেটা আছে সেটা কি, এই শুটটা মডিফাই হয়ে তো আমাদের শুটটা মডিফাই হয়ে আমাদের ফ্লাওয়ার উৎপন্ন করে। অ্যান্ড দ্য শুটের উপরে যে মেরিস্টেম থাকে তার নাম হচ্ছে কি অ্যাপাইকাল মেরিস্টেম থাকে, ওই অ্যাপাইকাল মেরিস্টেম থেকে পরবর্তীকালে হচ্ছে আমাদের ফ্লোরাল মেরিস্টেম হচ্ছে উৎপন্ন করে। এটা তো একদম ঠিক কথা বলেছে, অ্যাসারশন 2 বলেছে। তারপরে কি বলছে, ইন্টারনোড অফ দ্য শুট গেটস কন্ডেন্স, অবশ্যই এটা হচ্ছে নোট থাকে, এখানে নোট থাকে। তো এই সমস্ত ইন্টারনোড যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কন্ডেন্স হয়ে যায়, কন্ডেন্স হয়ে কি সেপাল পেটাল যেগুলো আছে সেগুলো উৎপন্ন করে, যেগুলোকে বলা যায় ফ্লোরাল অ্যাপেন্ডেজেস। তো ইন্টারনোড অফ দ্য শুট গেট কন্ডেন্স টু প্রডিউস ডিফারেন্ট ফ্লোরাল অ্যাপেন্ডেজ, একদম সেপাল পেটাল সেগুলো উৎপন্ন করে লিটারালি অ্যাট সাকসেসিভ নোটস ইনস্টিড অফ লিভস। একদম ঠিক কথাই বলেছে যে সেগুলো হচ্ছে কন্ডেন্সে উৎপন্ন করে। তো অ্যাসারশনও ঠিক এবং সেখানে হচ্ছে কি রিজনও ঠিক, এবং এটা হচ্ছে এর কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে অপশন এ তো হবে না, অপশন কি বলেছে, বি কি বলেছে, বোথ অ্যাসারশন রিজন আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো অপশন হচ্ছে বি হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। রিজন অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এবং রিজন যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। হুম, দেন আসবে হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন 38। 30 বলছে এরকম 38, হ্যাঁ 38, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, লেন্টিসেল আর লেন্স শেপ ওপেনিং প্রিমিটিং দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস। একদম ঠিক বলেছে, যে আমাদের যখন হচ্ছে লেন্টিসেল থাকে সেটা হচ্ছে কি আমাদের লেন্স শেপের ওপেনিং থাকে, যার মাধ্যমে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। একদম ঠিক কথা বলেছে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি গ্রোথের কারণে লেন্টিসেল উৎপন্ন হয়। তো এটা ঠিক বলেছে। বার্ক ফ্রম আর্লি ইন দ্য সিজন ইজ কল হার্ড বার্ক, না হার্ড বার্ক তো না, যেটা পরে উৎপন্ন হয় সেটা হচ্ছে হার্ড বার্ক। আর্লি তো আমাদের হার্ড বার্ক উৎপন্ন হচ্ছে না, হার্ড বার্ক তো পরে তাড়াতাড়ি উৎপন্ন পরে উৎপন্ন হয় হার্ড বার্ক। তো অপশন বিটা বলেছে ভুল। সি কি বলেছে, বার্ক ইজ এ টেকনিক্যাল টার্ম দ্যাট রেফার্স টু অল টিস্যু এক্সটেরিয়র টু দ্য ভাস্কুলার ক্যাভিটি। কথাটা এখানে ভুল বলছে, কারণ সেটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, কারণ বার্ক হচ্ছে কোনো রকম টেকনিক্যাল টার্ম না, বার্ক হচ্ছে একটা নন টেকনিক্যাল টার্ম which refers to the all tissue except to the vascular kingdom। তো অপশন সি এটাও ভুল বলছে। বি কি বলছে, বার্ক রেফার টু দ্য পেডাম অ্যান্ড দ্য সেকেন্ডারি ফ্লোয়েম। একদম ঠিক কথা বলছে, বার্ক হচ্ছে পেডাম এবং যে সেকেন্ডারি ফ্লোয়েম যেটা আছে সেগুলোকে হচ্ছে রেফার করে হচ্ছে বার্ক, যেটা হচ্ছে একটা নন টেকনিক্যাল টার্ম। তো অপশন ডি সেটা ঠিক বলেছে। অপশন ই কি বলেছে, যে ফ্যালোজেন ইজ এ সিঙ্গেল লেয়ার থিকনেস, না ফ্যালোজেন যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপাল লেয়ার ইন থিকনেস হচ্ছে ফ্যালোজেন, তো সিঙ্গেলের তো কোনো সময় হবে না, এটা ভুল বলেছে, অপশন ই হচ্ছে ভুল হবে। তো বলেছে যে কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোশ্চেন, এখানে অপশন এ ঠিক আর অপশন ডি ঠিক আছে, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন সি হবে অ্যান্সার। অপশন এ অ্যান্ড ডি ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, তার অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন 30 হয়ে গেল, দেন আসবে হচ্ছে 39। 39 কি বলছে, যে ম্যালোনেট ইনহিবিট দ্য গ্রোথ অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অফ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো আমরা জানি যে সাকসিনেট ডিহাইড্রোজেনেস হচ্ছে এর অ্যান্সার হবে, কিভাবে বলবো, সাপোজ এটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস হচ্ছে এনজাইম, এটা হচ্ছে এর হচ্ছে অ্যাক্টিভ সাইট, এখানে একটা কম্পাউন্ড থাকে, এটা হচ্ছে এখানে একটা কম্পাউন্ড থাকে, এটা হচ্ছে আমাদের সাকসিনেট, আর এখানে একটা কম্পাউন্ড থাকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যানোনেট। তো নর্মালি হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস এনজাইমের সাকসিনেট হচ্ছে ওর হচ্ছে সাবস্ট্রেট, কিন্তু ম্যানোনেট যেটা আছে তার হচ্ছে স্ট্রাকচারাল যে তার যে স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে কি
সাকসেনের সঙ্গে সেটা হচ্ছে একদম সিমিলার। ফলে কি হয় সেটা হচ্ছে সাকসেনের সঙ্গে সেটা হচ্ছে কম্পিটিশন করে এবং সেটা গিয়ে হচ্ছে এখানে হচ্ছে জুড়ে যায়। ফলে সাকসেনের যেটা আছে সেটা হচ্ছে কি ওই সাকসেনের ডিহাইড্রোজেনেজ যে অ্যাক্টিভ সাইট রয়েছে সেখানে হচ্ছে বাইন্ড করতে পারছে না, তাই তো? তো এটা যেহেতু দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, তাই এই ধরনের ইনহিবিশনকে বলা হয়ে থাকে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। তাই এই ধরনের ইনহিবিশনকে বলা হয়ে থাকে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন রেখে বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে সাকসেনের ডিহাইড্রোজেনেজ, সেটা হচ্ছে আমাদের একটা কম্পিটিটিভ ইনহিবিশন একটা এক্সাম্পল। ওর জন্য হচ্ছে ম্যারেট বাইন্ড হয়ে যাচ্ছে, ফলে সাকসেস বাইন্ড হতে পারছে না। ফলে আমাদেরকে ব্যাকটেরিয়ার যে প্যাথোজেন যেটা সেটা হচ্ছে কমে যায়। তো অপশন বি হবে অ্যান্সার। 31 অপশন বি হবে অ্যান্সার। দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 40। 40 বলছে কি যে ম্যাচ লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট টু। কি বলছে এখানে? এখানে বলছে চেইন ফেস, এখানে বলছে জি টু ফেস, জি ওয়ান ফেস, কোশেন ফেস আর প্রোটিন সিনথেসিস পৃথিবী বলছে। তো আমরা জানি যে অনেক রকম ফেস থাকে, জি ওয়ান ফেস থাকে, এস থাকে, জি টু থাকে। এই তিনটিকে বলা থাকে ইন্টারফেস। আটটা থাকে হচ্ছে এম ফেস, যেটা হচ্ছে মাইটোটিক ফেস, যেটা হচ্ছে মেন সেল সাইকেল হয়ে থাকে। আরেকটা থাকে জি নট ফেস, যার অপর নাম হচ্ছে কোশেন স্টেজ। তো জি নট মানে কি হয়? যেখানে হচ্ছে সেল সাইকেল হচ্ছে আমাদের স্টপ হয়ে যায়, সেলটা হচ্ছে সেল সাইকেল থেকে সেটা বেরিয়ে যায়, সেলটা মেটাবলিকলি অ্যাক্টিভ থাকে কিন্তু সেটা সেল সাইকেল সেটা হচ্ছে পার্টিসিপেট করে না। তাহলে এম ফেস কি বোঝে? এম ফেস হচ্ছে কি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। ইকুয়েশনাল ডিভিশন, এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। তাহলে এটা তো হবে না, এটাও হবে না। এর সঙ্গে 4, এর সঙ্গে 4, এর সঙ্গে 3। জি টু ফেস, জি ওয়ান এস জি টু। এই যদি দেখেছি কোশেন স্টেজ যেটা আছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ, তো সি এর সঙ্গে অপশন হচ্ছে 2 হবে অ্যান্সার। এটা থেকে বোঝা যাচ্ছে অপশন হচ্ছে ডি হবে অ্যান্সার। ডি ডি হচ্ছে জি টু ফেজ। জি টু ফেজে কি হয়? আমাদের যে সমস্ত প্রোটিন যেগুলো আছে সেগুলো সিনথেসিস হয়ে থাকে। নরমালি যে এস দশা যে আছে, এস দশার মধ্যে মাথায় রাখতে হবে যদি হিস্টোন প্রোটিনের কথা বলে, হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা মেনলি হচ্ছে এস দশার মধ্যে উৎপন্ন হয়। কিন্তু অন অ্যান এভারেজ যে প্রোটিন শুধু সিনথেসিসের কথা বলে তাহলে সেটা আমরা জি টু মার্ক করবো। তাহলে বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। আর আসবে হচ্ছে জিওন ফেজ। জিওন ফেজ কি হয়? জিওন ফেজ হচ্ছে এটা অপশন 3 হবে অ্যান্সার। ইন্টারভাল বিটুইন মাইটোসিস এন্ড ইনিশিয়েশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন। কারণ জি1 দশা, কারণ এরকম ব্যাপারটা যে প্রথমে জি1 দশা থাকলো, তারপরে এস থাকলো, তারপরে জি টু হয়, তারপরে হচ্ছে মাইটোটিক ফেজ হয়। তো মাইটোটিক ফেজ আর এস দশা, এস দশা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। দুটোর মাঝখানে যে গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে আমাদের জি1 ফেজ। এটা অ্যান্সার হচ্ছে জি1 ফেজ। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা মিলছে অ্যান্সার। সলিউশন অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন, আরেকটা লিস্ট আছে। বলেছে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। কোহেশন, এখানে অ্যাডহেশন, এখানে সারফেস টেনশন, এখানে হচ্ছে গাটেশন। এখানে বলেছে এবার কোহেশন কি? কোহেশন হচ্ছে কি যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে বলা হচ্ছে কোহেশন। আর মানে অপরের মধ্যে যে অ্যাট্রাকশন তাকে বলা থাকে অ্যাডেশন। তো কোহেশন আর অ্যাডেশন মনে রাখার উপায় কি? কোহেশন মানে হচ্ছে কলিগ, অফিসের যারা কলিগ থাকে ওরা সব নিজেদের লোক, তো নিজেদের মধ্যে যদি অ্যাট্রাকশন হয় তার নাম হচ্ছে কোহেশন। তো এটা হচ্ছে এরকম যে অ্যাট্রাকশন টুয়ার্ডস, এই যে মোর অ্যাট্রাকশন লিকুইড ফেজ, মোর অ্যাট্রাকশন অ্যামং দ্য ওয়াটার মলিকুল, মোর অ্যাট্রাকশন অ্যামং দ্য ওয়াটার মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে কোহেশন। তাহলে এর সঙ্গে হচ্ছে 2 হবে অ্যান্সার। তাহলে এটা তো হবে না, এটাও হবে না। নেক্সট কি বলছে অ্যাডহেশন মানে, অ্যাডহেশন মানে কি যে আমাদের অ্যাট্রাকশন টুয়ার্ড দ্য পোলার সারফেস। তো এটা হচ্ছে হবে অ্যান্সার। অপশন বি এর সঙ্গে 4 হবে অ্যান্সার। অ্যাট্রাকশন টুয়ার্ড হচ্ছে পোলার সারফেস হবে অ্যান্সার। বি এর সঙ্গে 4 হবে অ্যান্সার। তাহলে এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, এর সঙ্গে 2, বি এর সঙ্গে, অপশন বি হবে অ্যান্সার। দেখেই বোঝা যাচ্ছে, সব বাকিগুলো দেখিনি আমরা। সারফেস টেনশন, সারফেস টেনশন হচ্ছে কি একটা হচ্ছে লিকুইড ফেনোমেন, যে মোর অ্যাট্রাকশন ইন লিকুইড ফেজ, অবশ্যই সারফেস টেনশনের কারণে লিকুইড ফেজে অ্যাট্রাকশন দেখা যাচ্ছে। আর গাটেশন, গাটেশন মানে হচ্ছে ওয়াটার বেসিন লিকুইড ফেজ, অর্থাৎ হচ্ছে কি মানে কিছু কিছু গাছে থাকবে ওখানে হচ্ছে ওয়াটার যেটা আছে সেটা কি লিকুইড ফেজে হচ্ছে পাতার চারদিক দিয়ে লস হবে, এটাকে বলা হচ্ছে গাটেশন। আর নরমালি হচ্ছে ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে লস হয়, তাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন। কিন্তু ওয়াটার যেটা আছে সেটা যদি হচ্ছে আমাদের লিকুইড ফর্মে লস হয় তখন সেই ফেজটাকে বলা হচ্ছে গাটেশন। ডি এর সঙ্গে 3 হবে অ্যান্সার। এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, সি এর সঙ্গে 1, বি এর সঙ্গে 3। তাহলে অ্যান্সার হচ্ছে এটার অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আরেকটা ম্যাচ দা ফলোইং বলেছে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। এখানে বলেছে আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম। তো এগুলো সবগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট, গাছের ক্ষেত্রে এগুলো লাগে। কোনটা কোন কাজে লাগে? প্রথমত আয়রন, আয়রন লাগে হচ্ছে মেনলি হচ্ছে অ্যাক্টিভেটর অফ দ্য ক্যাটালিস। তো এর সঙ্গে হচ্ছে অপশন 3 হবে অ্যান্সার। আরো মনে করার উপায় কি যে সিপি, ক্যাটালিস, পারক্সিস যেটা আছে সেগুলোতে মেনলি হচ্ছে আয়রন লাগে। তো এখানে ক্যাটালিস আছে, তো এর সঙ্গে 3 হবে অ্যান্সার। এর সঙ্গে 3 তাহলে অপশন এ তো হচ্ছে না অ্যান্সার। দেন জিঙ্ক, জিঙ্কের কাজ কি? জিঙ্কের কাজ যেটা আছে তার কাজ হচ্ছে কি যে আপনি যদি দেখেছে জিঙ্ক যেটা আছে ওর কাজ কি? বি এর সঙ্গে অক্সিন সিনথেসিস যেটা আছে ওর জন্য হচ্ছে আমাদের জিঙ্ক কাজে লাগে। তাহলে বি এর সঙ্গে হচ্ছে আমাদের আহ 1 হবে অ্যান্সার। তাহলে 42 অ্যান্সার হচ্ছে অপশন ডি। বাকিগুলো দেখে নিই। বোরন,
বি এর পরই আসে হচ্ছে সি, তাহলে বি সি, তো সি দিয়ে এখানে আসবে হচ্ছে কি সেল ইলংগেশন এন্ড হচ্ছে ডিফারেন্সিয়েশনে সাহায্য করেছে বল। আর মলিবডেনাম শুরু হচ্ছে এম দিয়ে, তো এম এর পরে যেহেতু এন আসে, তো এটার কাজ হচ্ছে নাইট্রোজেনাস এনজাইম অ্যাক্টিভিটির সাথে সাহায্য করে। নাইট্রোজেনাস নাইট্রেট রিডাক্টেস প্রভৃতি এনজাইমের অ্যাক্টিভিটিতে সাহায্য করছে মলিবডেনাম। তো মলিবডেনাম যেটা আছে, তো সি এর সঙ্গে 2 হবে, ডি এর সঙ্গে 2 হবে অ্যান্সার, কম্পোনেন্ট অফ দ্য নাইট্রেট রিডাক্টেস, ঠিক আছে। মনে করবো হচ্ছে এটা, যে নাইট্রেট শুরু হচ্ছে এন দিয়ে, যেহেতু এম এর পরে এন আসে তাই এটা হচ্ছে, এটা হবে অ্যান্সার। আর বোরন হচ্ছে বি, তারপরে যেহেতু সি আসে, এটা কাজ হচ্ছে কি সেল ইলংগেশন এবং ডিফারেন্সিয়েশনে সাহায্য করা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে ডি, এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 2। দেন নেক্সট কোয়েশ্চেন 43। 43 বলেছে এরকম যে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ রিকোয়ার্ড ফর কেমি অসমোসিস, প্রোটন পাম্প, ইলেকট্রন গ্রেন, বিভিন্ন অপশন দিয়েছে, তাকে আমাকে বুঝতে লাগবে যে কেমি অসমোসিস মানে কি। কেমি অসমোসিস মানে হচ্ছে যখন যে প্রসেসের মাধ্যমে আমাদের এটিপি উৎপন্ন হচ্ছে, ডাইফসফেট প্লাস ফসফেট নিয়ে হচ্ছে আমাদের এটিপি উৎপন্ন হচ্ছে, সেই প্রসেসটাকে বলা থাকে হচ্ছে কেমি অসমোসিস। তো কেমি অসমোসিস যেটা আছে সেটা হচ্ছে মেইনলি 3 রকম হতে পারে। একটা হচ্ছে এসএলপি, তার নাম হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আরটা ওপি, তার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইপি, যার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথা অর্থ হচ্ছে এটিপি যে উৎপন্ন হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন, যেটাকে নর্মালি বলা থাকে। তো যখন হচ্ছে আমাদের এটিপি উৎপন্ন করতে লাগবে, অর্থাৎ যখন হচ্ছে আমরা কেমিওসমোসিস বলবো, তখন তার জন্য কিছু জিনিস দরকার। একটা হচ্ছে কি হবে, যে একটা মেমব্রেন থাকতে লাগবে। মেমব্রেনটাকে হতে লাগবে হচ্ছে ইনট্যাক্ট মেমব্রেন হতে লাগবে। ইনট্যাক্ট মেমব্রেন কথা অর্থ হচ্ছে যে তার মাধ্যমে কিছু লিক না হয়, এবং দুপাশে, এটা একটা সাইড এটা একটা সাইড, এইদিকে হচ্ছে এইচ প্লাস বেশি থাকতে লাগবে, এইদিকে এইচ প্লাস হচ্ছে কম থাকতে লাগবে, অর্থাৎ একটা এইচ প্লাস গ্রেডিয়েন্ট থাকতে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি হবে, যে একটা প্রোটন পাম্প থাকতে লাগবে, এবং এফ নট এফ ওয়ান এগুলো হচ্ছে থাকতে লাগবে। এবং এটিপি উৎপন্ন যেহেতু হচ্ছে, এটিপি উৎপন্ন হওয়ার জন্য যে এনজাইম, এনজাইমের নাম হচ্ছে হচ্ছে এটিপি সিনথেট, সেই এনজাইমটাও সেখানে হচ্ছে আমাদের লাগবে। তো এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে কন্ডিশন যেগুলো আমাদের লাগে। তো ওখানে কি বলছে, প্রোটন পাম্প তো লাগবে, ইলেকট্রন লাগবে, এডিপি সিনথেস না, এডিপি সিনথেস কেন লাগবে, আমাদের এটিপি সিনথেস লাগবে। তাহলে অপশন এ হবে না। মেমব্রেন দরকার, প্রোটন পাম্পও দরকার, প্রোটন গ্রেডিয়েন্ট দরকার, এটিপি সিনথেস যেটা আছে এটা দরকার। তো অবশ্যই মেমব্রেন দরকার আছে, প্রোটন পাম্পও দরকার আছে, প্রোটন গ্রেডিয়েন্টও দরকার আছে, আর এটিপি সিনথেস দরকার। তো অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন সি কি বলছেন, মেমব্রেন দরকার, প্রোটন পাম্প দরকার, প্রোটন গ্রেডিয়েন্ট দরকার, কিন্তু এটিপি সিনথেসও দরকার নেই, আমাদের তো এটিপি সিনথেস দরকার। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। অপশন ডি বলেছে প্রোটন পাম্প দরকার, ইলেকট্রন গ্রেডিয়েন্ট দরকার, না প্রোটন আমাদের গ্রেডিয়েন্ট দরকার একটা, এটিপি সিনথেস চেঞ্জে, তো এটা তো দরকার নেই আমাদের। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি। মেইনলি চ্যাপ্টারটা মেইনলি আছে হচ্ছে আমাদের যে ফটোসিনথেসিস যে চ্যাপ্টার যেটা আছে, আর রেসপিরেশন, দুটো মিলে মেইনলি কোশ্চেনটা এসছে, ভালো কোশ্চেন। দেন পরের কোশ্চেন 44। 44 বলেছে এরকম যে ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু, লিস্ট ওয়ান লিস্ট টু বলেছে অক্সিডেটিভ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ডিকার্বক্সিলেশন হবে, এখানে ই কার্বক্সিলেশন লেখা আছে, গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এন্ড ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো বুঝতে লাগবে হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলতে কি বুঝি। এখানে দেওয়া হচ্ছে সাইট্রেট দেওয়া সিনথেজ, এখানে দেওয়া হচ্ছে পাইরুভেট, এখানে আছে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর হচ্ছে ইএমপি পাথওয়ে। তো যদি বলা যায় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলতে কি বুঝি, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে এরকম যে সাপোজ আমাদের যখন হচ্ছে ক্রেব সাইকেল যখন হয়, তখন সেখানে যে পদার্থ উৎপন্ন করে তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করলো, পাইরুভিক অ্যাসিড ফর্মুলা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড অক্সিজেন, ওখানে আসবে হচ্ছে COOH। পাইরুভিক অ্যাসিড যেটা আছে সেখানে একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, সেখান থেকে উৎপন্ন করলো হচ্ছে আমাদের কি সিটাইল কোএনজাইম এ। তো পাইরুভিক অ্যাসিড যেটা ছিল সেটা হচ্ছে একটা 3 কার্বন যুক্ত কম্পাউন্ড, আর অ্যাসিটাইল কোএনজাইম এইচ আছে সেটা হচ্ছে একটা 2 কার্বন যুক্ত কম্পাউন্ড। তো সেখানে হচ্ছে কি হয়, একটা কার্বন কমে যাচ্ছে, কারণ একটা কার্বন যেটা আছে সেটা কার্বন ডাই অক্সাইড রূপে সেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এবং অপর দিকে কি হয়, যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে তাই এটার নাম হচ্ছে কার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন। আর এখানে কি হয়, এখানে হয় হচ্ছে আমাদের NADP প্লাস থেকে উৎপন্ন করছে হচ্ছে NADPH উৎপন্ন করছে। তাই এখানে হচ্ছে এটা NADP থেকে NADPH উৎপন্ন হচ্ছে, এর হচ্ছে হয় হচ্ছে রিডাকশন হচ্ছে, যেহেতু NADP রিডাকশন হচ্ছে তাহলে এটার হচ্ছে অক্সিডেশন হচ্ছে। তাই পাইরুভিক অ্যাসিড যেটা আছে এর একাধারে হচ্ছে অক্সিডেশন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে বলা হয় থাকে ডিকার্বক্সিলেশন হচ্ছে।
তাই এই প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশন কি দিয়েছে? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এনজাইম কাজ করে কি? সাইট্রেট সিনথেজ পাইরুভেট। অবশ্যই পাইরুভেট কাজ করে অ্যাজ এ সাবস্ট্রেট এই প্রসেসটার ক্ষেত্রে। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ নামে এনজাইম কাজ করে। তাহলে এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা জানি হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা আছে, আ গ্লাইকোলাইসিস যেটা আছে, গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের মানে প্রোক্যারিওটিক কোষ বলো কিংবা ইউক্যারিওটিক সেল বলো, প্রভৃতি সেলের উপর দুটো সেলেই গ্লাইকোলাইসিস হচ্ছে একটা কমন পাথওয়ে। যেখানে কি হয় আমাদের গ্লুকোজ ভেঙে গিয়ে উৎপন্ন করবে 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত কম্পাউন্ড আর পাইরুভিক অ্যাসিড মানে 2 × 3C অর্থাৎ 3 কার্বনযুক্ত কম্পাউন্ড উৎপন্ন করবে। আর গ্লাইকোলাইসিস যেটা আছে সেটা প্রথম আবিষ্কার করেছিল হচ্ছে বিজ্ঞানী এমডন, মেয়ারহফ এবং পার্নেস। তাই এদের যে ৩ জন যে বিজ্ঞানী প্রথম এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল, তাই এই যে ৩ জনের নামের প্রথম অক্ষর হিসাবে ইএমপি থেকে বলা থাকে এমডন, মেয়ারহফ, পার্নেস। বি এর সঙ্গে অপশন ৪ হবে অ্যান্সার, যে গ্লাইকোলাইসিসকে অপর বলা হচ্ছে বি এর সঙ্গে। এর সঙ্গে ২, বি এর সঙ্গে ৪, এর সঙ্গে ২, বি এর সঙ্গে ৪। এটা হবে না, এটা হবে না। এর সঙ্গে ২, বি এটা হতে পারে। দেন অক্সিডেটিভ ফসফোরিলেশন। ফসফোরিলেশন কথার অর্থ হচ্ছে কি? যে আমাদের যে ফসফেট গ্রুপের যে অ্যাডিশন ইজ কল্ড হচ্ছে ফসফোরাইলেশন। তো আমরা জানি কি হয় যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা হয়, সাপোজ এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আউটার মেমব্রেন থাকবে, এটা হচ্ছে আমাদের আউটার মেমব্রেন আছে, এটা হচ্ছে ইনার মেমব্রেন আছে। দুটোর মাঝখানে হচ্ছে আমাদের ইন্টার মেমব্রেন স্পেস আছে। তো সেখানে কি হয় আমাদের এইচ প্লাস আর এখান থেকে এখানে যখন আসবে তখন সেখানে হচ্ছে আমাদের এফ নট এফ ওয়ান বস্তু থাকে, যেটা হচ্ছে আমাদের অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে ফসফেট গ্রুপ অ্যাড করে আমাদের এটিকে উৎপন্ন করবে। তো যেহেতু এখানে হচ্ছে ফসফেট গ্রুপ এখানে অ্যাড হচ্ছে, তাই এই প্রসেসের নাম হচ্ছে ফসফোরাইলেশন, যেটা মেনলি হচ্ছে ইটিএস এ দেখা যায়, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে, যেটা মেনলি হয়ে থাকে আমাদের মাইটোকন্ড্রিয়া যে আছে ইন্টার মেমব্রেন স্পেস যেটা তার মধ্যে হয়ে থাকে। তাহলে অক্সিডেটিভ ফসফোরেশন মানে হচ্ছে সি এর সঙ্গে অপশন ৩ হবে অ্যান্সার। আর এখানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। অবশ্যই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল মানে কি আসবে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কথার অর্থ হচ্ছে আমাদের যে আ ক্রেব সাইকেল যেটা আছে, ক্রেব সাইকেলের অপর নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ ক্রেব সাইকেলের প্রথম স্টেপ যেটা আছে সেখানে কি হয়? সেখানে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে এ থাকবে। যেটা হচ্ছে একটা 2 কার্বনযুক্ত কম্পাউন্ড এবং তার সঙ্গে যুক্ত হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেটা হচ্ছে একটা ৪ কার্বনযুক্ত কম্পাউন্ড। দুটোকে উৎপন্ন করলে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে তার মধ্যে ৩ টা কার্বক্সিল গ্রুপ থাকে। যেহেতু এর মধ্যে ৩ টা কার্বক্সিল গ্রুপ আছে, তাই এর অপর নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলছে? কারণ এর মধ্যে ৩ টা কার্বক্সিল গ্রুপ থাকে। ওর জন্য একে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা কি বলেছে এই অপশনটা? যে হ্যাঁ, আর এই যে প্রসেসটা যেটা আছে অ্যাসিটাইল কোএনজাইমে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে যে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। যদি এখানে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে, সাইট্রেটের সিনথেস হচ্ছে, সেই এনজাইমটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস। সেখানে হচ্ছে মেইনলি সাইট্রেট সিনথেস নামক হচ্ছে এনজাইম দরকার থাকে। ঠিক আছে? তো এর সঙ্গে হচ্ছে কি? ডি এর সঙ্গে হচ্ছে অপশন 1 হবে অ্যান্সার। অপশন এ হবে অ্যান্সার। তো 44 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। সমস্ত কোয়েশ্চেন ভালোভাবে এক্সপ্লেন করা গেল। 44 হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন আসবে হচ্ছে 45। 45 বলেছে এরকম যে which one of the following statement are correct about Klinefelter syndrome? Klinefelter syndrome সম্পর্কে কোনটি সঠিক? তো আমরা জানি হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা যে আছে সেটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে মেনলি কি হয় 44 এ প্লাস হচ্ছে XXY উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ সেখানে হচ্ছে এক্সট্রা এক্স ক্রোমোজোম চলে আসে। ফলে যেহেতু ইন্ডিভিজুয়াল যেহেতু মেল হয় ওয়াই ক্রোমোজোম থাকার কারণে, কিন্তু যেখানে ওর এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে, এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকার কারণে কি হয় যে ওর মধ্যে নানা রকম ফিমেলের নানা রকম বৈশিষ্ট্য ওর মধ্যে চলে আসে। যেমন গাইনোকোমাস্টিয়া অর্থাৎ ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট। এবং যেহেতু হচ্ছে এর মধ্যে এবং এই সমস্ত ইন্ডিভিজুয়াল যারা আছে তারা হচ্ছে স্টেরাইল হয়। প্রথম প্রশ্ন কি হচ্ছে দিস ডিসঅর্ডার ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ল্যাংস্টন। না, ল্যাংস্টন ডাউন যে আছে যেহেতু ডাউন সিনড্রোম আবিষ্কার করেছিল, ক্লাইনফেল্টার সিনড্রোম তো না। অপশন এ তো ভুল বলেছে। অপশন বি সাচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ ওভারঅল হচ্ছে মাস্কুলিন ডেভেলপমেন্ট, হাউএভার দ্য ফিমেল ডেভেলপমেন্ট ইজ অলসো। ঠিক কথা বলেছে। যেহেতু ওয়াই ক্রোমোজোম থাকার কারণে হচ্ছে নরমাল মাস্কুলিন ডেভেলপমেন্ট করবে, কিন্তু যেহেতু ওর মধ্যে এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে, তাই ওর জন্য হচ্ছে নানা রকম ফেমিনিন নানা রকম বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাবে। তো অপশন বি ঠিক কথা বলেছে। দ্য অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ শর্ট স্ট্যাচার। না, এটা তো ডাউন সিনড্রোম হবে। তো অপশন সি তো হচ্ছে না। অপশন ডি কি ফিজিক্যাল, সাইকোমোটর, মেন্টাল ডেভেলপমেন্ট ইজ রিটার্ডেড। মানে এগুলো তো ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য। কারণ ফিজিক্যাল হয়, সাইকোমোটর হয়, মেন্টাল ডেভেলপমেন্ট কমে যায়। ডাউন সিনড্রোম মেইনলি হয় হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম যে আছে ওর ট্রাইসোমির কারণে হয় হচ্ছে ডাউন সিনড্রোম। এছাড়া তার মধ্যে পেশেন্টের আইকিউ কম থাকবে। অপশন ডি হচ্ছে না। সাচ ইন্ডিভিজুয়াল আর স্টেরাইল। অবশ্যই সেই সমস্ত ইন্ডিভিজুয়াল হচ্ছে স্টেরাইল হবে অপশন। তো অপশন বি ঠিক আর অপশন ই ঠিক। তাহলে 45 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। বি এন্ড ই দা আর দ্য কারেক্ট এক্সপ্লেন।
অপশন ডি হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। দেন নেক্সট কোয়েশ্চেন 46 বলছে হাউ মেনি ডিফারেন্ট প্রোটিন ডাজ রাইবোজোম কনসিস্ট অফ, 20, 60, 80, 40। তো এটা হচ্ছে একদম এনসিইআরটি ডিরেক্ট লাইন, যেখানে সরি হুম এটা হচ্ছে এনসিইআর একদম ডিরেক্ট লাইন। এর অ্যান্সার হচ্ছে অপশন 80টা হচ্ছে প্রোটিন নিয়ে, 80 রকম ডিফারেন্ট প্রোটিন নিয়ে আমাদের রাইবোজোম গঠিত। আর বলে রাখি যে রাইবোজোম যেটা আছে তার মধ্যে কোনো রকম হচ্ছে সেল মেমব্রেন থাকে না। রাইবোজোম দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম হয়, আর কিছু কিছু রাইবোজোম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেলে হয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হয় হচ্ছে 70 টাই, আর ইউক্যারিওটিক কোষের রাইবোজোম হয় হচ্ছে আমাদের 80 টাই। আর প্রোক্যারিওটিক কোষের যে রাইবোজোম হচ্ছে 70 টাইপ যেটা আছে সেটা মেনলি হচ্ছে দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, একটা হচ্ছে 30 একটা হচ্ছে 50। এস কথা হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে ফেজবাগ ইউনিট বলা থাকে, ফেজবাগ ইউনিটকে বলা থাকে। আর ইকুয়ালিটিক কোষে যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে আমাদের 80 হয়ে থাকে, সেটা মিলে দুটো ইউনিট নিয়ে গঠিত, একটা হচ্ছে 40 নিয়ে গঠিত, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে 60 নিয়ে গঠিত। এস কথা হচ্ছে ফেজবাগ ইউনিট। অ্যান্সার হচ্ছে অপশন 80 একদম ইনডিরেক্ট অ্যান্সার, এটা জাস্ট মুখস্থের কথা আছে, আর কিছু নেই এখানে। দেন নেক্সট কোয়েশ্চেন 47। 47 বলছে এরকম 48 হলো 46, আসবে হচ্ছে 47। বলছে মেইন স্টেপ ইন দ্য ফর্মেশন অফ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ আর গিভেন বিলো, অ্যারেঞ্জ দ্য স্টেপস অফ দ্য কারেন্ট সিকোয়েন্স। তো বলছে সিকোয়েন্স কি করবো, সিকোয়েন্স কি হবে যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে। সিকোয়েন্স এরকম হবে যে প্রথমে হচ্ছে আমরা ডিএনএ কে প্রথমে নিব, ডিএনএ কে নেওয়ার পর প্রথমে সেটাকে অনেকগুলো ভাগে কাটবো, তো প্রথমে ডিএনএ হচ্ছে আমরা কাটবো। অ্যাম্প্লিকেশন অফ দ্য জিন ইন্টারাক্ট দ্য পিসিআর না, আইসোলেশন অফ দ্য ডিএনএ ফিগমেন্ট, কাটিং অফ ডিএনএ স্পেসিফিক লোকেশন অফ দ্য রেস্ট্রিকশন এনজিএম। তারপরে এটা কি, এটা অ্যান্সার হচ্ছে প্রথম হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, প্রথম ডিএনএ তো কাটবো, তো অপশন বি হবে প্রথমে। অপশন বি প্রথমে মানে হচ্ছে এটা তো হবে না, এটাও হবে না। প্রথমে করবে কি, কাটিং অফ দ্য ডিএনএ এট স্পেসিফিক লোকেশন অফ রেস্ট্রিকশন এনজিএম, ডিএনএ নিব, রেস্ট্রিকশন এনজিএম নিয়ে কাটবো। অসংখ্য ছোট ছোট ভাগে হচ্ছে ভাগ হয়ে গেল, তারপরে সেগুলোকে হচ্ছে আমরা হচ্ছে আইসোলেট করব। এই যে অপশন সি, আইসোলেশন অফ দ্য ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট, তো ওর থেকে যেটা আমাদের ডিজায়ার, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা হচ্ছে আইসোলেট করবো। তো বি এর পর আসবে হচ্ছে অপশন সি, তাহলে এটাও হচ্ছে না অ্যান্সার, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। তো বাকিগুলো অপশন আমরা পড়ে নিই। বি এর সঙ্গে সি, দেন ডি হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইনটেক্ট ইউজিং পিসিআর। ঠিক আছে, তারপরে যদি হচ্ছে সেই ডিএনএ যেটা আছে ওটাকে আমরা আইডেন্টিফাই মানে পিউরিফাই করার পর সে করে ওটাকে অসংখ্য করে অ্যাম্প্লিফিকেশন করবো, ওর অনেকগুলো কপি উৎপন্ন করবো পিসিআর প্রসেসের মাধ্যমে। পিসিআর কথা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এ মানে কি, ইনসার্শন অফ দ্য রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু দ্য হোস্ট। তারপরে যে আছে ওই রিকম্বিনেন্ট ডিএনএ যেটা, যেটা আমরা ডিএনএ উৎপন্ন করলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, তাকে হচ্ছে সবার লাস্ট প্রসেসে করবে কি, হোস্টের যে সেল যে আছে হোস্ট সেলের মধ্যে সে হচ্ছে প্রবেশ করে দিব। তাহলে বি সি ডি এ এটা হচ্ছে আমাদের কারেক্ট সিকোয়েন্স। তাহলে 47 আনসার হচ্ছে অপশন বি। ঠিক আছে, দেন হচ্ছে নেক্সট কোশ্চেন 48। 48 নম্বর কোশ্চেন কি বলছে, বলেছে এরকম গিভেন বিলো আর দ্য টু স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1 অ্যান্ড দ্য স্টেটমেন্ট স্টেটমেন্ট 1 কি বলেছে, যে গস কম্পিটিটিভ এক্সক্লুসিভ প্রিন্সিপাল states that the two closely related species competing for the same related species হচ্ছে competing for the same resources cannot coexist uh, indefinitely and competitively, inferior one will be eliminated eventually। একদম ঠিক কথা বলেছে। তো গস কম্পিটিটিভ প্রিন্সিপাল বলেছে সাপোজ কোন একটা এরিয়া আছে যেখানে দুটো হচ্ছে ক্লোজলি রিলেটেড স্পিসিস হচ্ছে বসবাস করছে। যদি ধরো দুটি স্পিসিস যেটা দুটো বসবাস করছে তারা যদি হচ্ছে ক্লোজলি রিলেটেড হয়, তাহলে তাদের হচ্ছে কি একটা নির্দিষ্ট জিনিসের জন্য তারা তাদের মধ্যে কম্পিটিশন হবে। তো দুটো সেম সেম প্রজাতি যখন একটা নির্দিষ্ট জিনিসের জন্য তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তখন তাদের মধ্যে যে স্পিসিস যারা সুপিরিয়র থাকবে তারা তো মানে অ্যাডভান্টেজ পাবে, আর যারা হচ্ছে ইনফিরিয়র হবে তারা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ পাবে, অ্যাডভান্টেজ পাবে না। ফলে ধীরে 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 কি তাদের সংখ্যাটা কমে যাবে, এবং তারপরে তারা হচ্ছে সেখান থেকে পুরোপুরিভাবে সেখান থেকে এলিমিনেট হয়ে যাবে। তো ওটাই হচ্ছে গস কম্পিটিটিভ এক্সক্লুসিভ প্রিন্সিপাল। তো স্টেটমেন্ট 1 যে আছে সেটা একদম ঠিক কথা বলেছে। স্টেটমেন্ট 2 কি বলছে, ইন জেনারেল কার্নিভোরস আর দ্য মোর অ্যাডভার্সলি এফেক্টেড বাই কম্পিটিশন দ্যান হার্বিভোর। না, ভুল বলেছে। কার্নিভোর মানে অত এফেক্টেড হয় না, মেইনলি এফেক্টেড হয় হচ্ছে আমাদের হার্বিভোর এবং আমাদের যে প্ল্যান্টস যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিটিশন দ্বারা হচ্ছে মেইনলি এফেক্টেড হয়ে থাকে। তো স্টেটমেন্ট 1 ঠিক বলছে, কিন্তু স্টেটমেন্ট 2 যেটা আছে সেটা হচ্ছে একটা ফলস কথা বলছে। তো স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট দ্য স্টেটমেন্ট 2 ইজ ফলস, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। 48 এর অপশন ডি, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ হচ্ছে ফলস। দেন নেক্সট কোয়েশ্চেন 49। 49 বলছে এরকম যে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, অ্যামেন্সিয়ালিজম, প্যারাসিলিজম। মিউচুয়ালিজম মানে কি, যখন দুটো বস্তু দুজনই, তখন দুটো স্পিসিস যেটা আছে তখন দুটোই
তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাদের মধ্যে থাকবে, অর্থাৎ দুজনেই লাভবান হচ্ছে, সেটা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে তবেই লাভবান হবে। এর সঙ্গে হচ্ছে অপশন 4 হবে অ্যান্সার, মিউচুয়ালিজম। এটা হচ্ছে প্লাস প্লাস হবে অ্যান্সার, মানে এটাও লাভ হচ্ছে, এটাও লাভ হচ্ছে, এর সঙ্গে 4, এটা হবে না অ্যান্সার। তাহলে দেখি ভাই এগুলো। কমেন্সালিজম, কমেন্সালিজম মানে হচ্ছে কি, যখন হচ্ছে একজনের লাভ হচ্ছে আরেকজনের মানে কোনো ক্ষতি হচ্ছে না, কোনো বেনিফিট হচ্ছে না, তো প্লাস আর শূন্য, সেটা হচ্ছে কমেন্সালিজম। তাহলে বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। বি এর সঙ্গে অপশন 1, তাহলে এর সঙ্গে বি এর সঙ্গে অপশন 1 এটা হচ্ছে না, তাহলে অপশন সি হবে অ্যান্সার। তো বাকি অপশন এবার দেখে নিই। অ্যামেনসিলিজম, অ্যামেনসিলিজম মানে হচ্ছে কি, একজনের লস হচ্ছে, আরেকজন হচ্ছে মানে কোনো লাভও হচ্ছে না, ক্ষতি হচ্ছে, হচ্ছে আমাদের অ্যামেনসিলিজম। তো মাইনাস শূন্য, অ্যামেনসিলিজম হচ্ছে মাইনাস শূন্য, তো সি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। এদিকে হচ্ছে প্যারাসিটিজম, প্যারাসিটিজম মানে হচ্ছে যেমন কোনো প্যারাসাইট যখন মানুষকে যখন আক্রমণ করে, তখন প্যারাসাইট যেটা সেটা তো হচ্ছে লাভ হচ্ছে, লাভ পাচ্ছে, তো সেটা হচ্ছে মানুষের দেহে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন করছে, তার নম্বরকে সে হচ্ছে বৃদ্ধি করছে, কিন্তু মানুষকে সে তো ক্ষতি করছে। এটা লাভ পাচ্ছে, বাট এটা হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। প্যারাসিটিজম যেটা আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস। প্যারাসিটিজম, তারপরে প্রিডেশন যেটা আছে মানে শিকার করা যেটা আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস হবে, কারণ যে শিকার করছে সে তো মানে বেনিফিট পাচ্ছে, প্লাস হচ্ছে, এবার যাকে শিকার করছে তাকে খেয়ে নিচ্ছে, সে তো মানে মানে তার ক্ষতি হচ্ছে। তাহলে প্যারাসিটামল মানে হচ্ছে প্লাস মাইনাস। ডি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 49 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে? দেন 50 কোয়েশ্চেন, বোর্ডের লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং অ্যান্সার ইজ নট কারেক্ট? কোনটি সঠিক নয়? আচ্ছা, দেখা যাক। দ্য অ্যামাউন্ট অফ দ্য সাম টক্সিক সাবস্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ইনক্রিজ ইন দ্য অর্গানিজম অ্যাট হচ্ছে সাকসেস ট্রপিক লেভেল, একদম ঠিক কথা বলেছে। এটা মেইনলি বলেছে হচ্ছে আমাদের বায়ো ম্যাগনিফিকেশনের কথা। বায়ো ম্যাগনিফিকেশন কি, যেমন ডিডিটি, ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরিথিলিন, এবং হচ্ছে আমাদের মার্কারি, এগুলো যেগুলো আছে সেগুলো কি হয়, মানে প্রথমে ওয়াটারে থাকে, ওয়াটার থেকে সেটা যায় হচ্ছে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, সেখান থেকে যায় হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, সেখান থেকে যায় হচ্ছে স্মল ফিশ থেকে গেল হচ্ছে লার্জ ফিশ, লার্জ ফিশ থেকে সেটা গেল হচ্ছে কোনো একটা বার্ডে গেল। তো এই যে ডিডিটি মার্কেটে যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের বডির মাধ্যমে এক্সক্রিট আউট হয় না, মানে বডির মাধ্যমে বেরিয়ে যায় না। ফলে যত আমরা ট্রপিক লেভেলে যত হচ্ছে উপরে উঠতে থাকবো, এর ফলে কি হয় যে ওই পার্টিকুলার যে টক্সিক যে বস্তু যেটা আছে, তার কনসেন্ট্রেশন ক্রমশ হচ্ছে বৃদ্ধি পায়। তো এই ঘটনাটাকে বলা হয়ে থাকে বায়ো ম্যাগনিফিকেশন। এটা তো একদম ঠিক কথা বলেছে। অপশন বি কি বলেছে, দ্য মাইক্রো অর্গানিজম ইনভলভ ইন দ্য বায়োডিগ্রেডেশন অফ অর্গানিক ম্যাটার ইন এ সুয়েজ পলিউটেড ওয়াটার বডি কনজিউম এ লট অফ অক্সিজেন কজিং দ্য ডেথ অফ দ্য অ্যাকোয়াটিক অর্গানিজম। ঠিক কথা বলছে, এটা মেইনলি বলছে হচ্ছে আমাদের অ্যালেগাল বুমের কথা। যখন হচ্ছে অ্যালেগাল বুম হয়, তখন কি হয় যে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন কনজিউম করে নিচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে অক্সিজেন হচ্ছে কনজিউম করে নিচ্ছে, ফলে আমাদের ওয়াটারকে পলিউটেড করে দিচ্ছে, এবং এর ফলে কি আমাদের যে জলের মধ্যে যে সমস্ত অর্গানিজম যেগুলো আছে, অর্থাৎ যে সমস্ত আমাদের অ্যাকোয়াটিক অর্গানিজম যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমাদের প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না, যেহেতু এরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না, ফলে এদের মৃত্যু ঘটছে অ্যালেগাল বুমের কারণে। তো একদম এই বি, অপশন বি যায়, একদম ঠিক কথা বলেছে। অপশন সি কি বলছে, অ্যালেগাল ব্লুম, তো অ্যালেগাল ব্লুম তো পড়লাম কিছুক্ষণ আগে, কজ বাই এক্সেস অফ অর্গানিক ম্যাটার ইন ওয়াটার, একদম ঠিক কথা বলেছে। যদি আমাদের অর্গানিক ম্যাটার যেগুলো যেমন হচ্ছে মেনলি নাইট্রেট, ফসফেট, মেনলি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রেটই বেশি হয় মেনলি, ওগুলো যদি আমাদের জলের মধ্যে বেশি পরিমাণে হয়, তবে হচ্ছে আমাদের অ্যালেগাল ব্লুম হবে ইন ওয়াটার, ইমপ্রুভ দ্য ওয়াটার কোয়ালিটি অ্যান্ড প্রমোট ফিশ না, ওটা তো ওয়াটার কোয়ালিটি কোনোদিন ইমপ্রুভ করছে না, ওয়াটারের কোয়ালিটিকে কমে দিচ্ছে, এবং ফিশিতে কোনোদিন তো প্রমোট করছে না। ওর ফলে হচ্ছে মাছের যে আছে মৃত্যু ঘটছে, মাছের হচ্ছে মর্টালিটি রেস হচ্ছে, মর্টালিটি রেস যে আছে, মর্টালিটি মাছের ইনক্রিজ করে যাচ্ছে। তো এটা তো একদম ভুল কথা বলছে, এটা কোনোদিন মানে ওয়াটার কোয়ালিটি কোনোদিন ইমপ্রুভ করছে না, এবং ওয়াটারের যে ফিশারি কোনোদিন প্রমোট করছে না। তো অপশন সি ভুল বলেছে। আর অপশন ডি কি বলেছে, ওয়াটার হায়াসিন যেটা আছে গ্রোস abundantly in the eutrophic water bodies and leads to an imbalance in the ecosystem dynamic of the water body। সেটা তুমি ঠিক কথা বলছে যে ওয়াটার হায়াসিন যেটা আছে সেটা ইউট্রোফিক ওয়াটার বডিতে গ্রো করে, এবং সেটাকে ইমব্যালেন্স নিয়ে আসে ইকোসিস্টেমের মধ্যে অফ দ্য ডাইনামিক ওয়াটার বডি। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, কারণ সেটা নট কারেক্ট বলেছে। এ বি ডি হচ্ছে কারেক্ট, বাট অপশন সি যেটা আছে সেটা হচ্ছে নট কারেক্ট। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে? তো এটা ছিল আমাদের সমস্ত কোশ্চেন। আশা করি সবাই সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছে। এটা আমরা নিট 2023 এর এটা লাস্ট পার্ট ছিল। হ্যাঁ, ফোর্থ পার্টটা আমরা আজকে কমপ্লিট করলাম। তাহলে নিট 2023 এর যেটা আছে সমস্ত কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল, এবং পরবর্তী যে সমস্ত ভিডিও যেগুলো আসবে, আগের যে সমস্ত কোশ্চেন 2022, 2021, এগুলো হচ্ছে আমরা সলভ করবো। আশা করি তোমরা সবকিছু সব বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আর যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর থ্যাংক ইউ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।